থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীরবেশ পরে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। हेलो हाँ हाँ अरे यही तो पहुंचाচ্ছি স্যার আর 5 মিনিট আরে মাল ঠিক আপনার ডিপোতে পৌঁছে যাবে মাল আপনার আনলোড হয়ে যাবে কোনো চিন্তা নেই আচ্ছা স্যার রাখছি স্যার আরে বিষ্ণু ভাই কেমন আছো? আরে ভালো আছি আরে তুমি নাস্তা পানিটা করে নাও। আরে নাস্তা পানি তো করবো আগে মালটা নামা আরে আমি থাকতে তোমার সামানের কিছু হবে না, আমি নামিয়ে দিচ্ছি। আরে বাবা অনেক কিমতি মাল আছে দেখ ড্যামেজ না হয়ে যায় কোনো টেনশনের কারণ নেই, তুমি বসো আমি মাল নামিয়ে দিচ্ছি। ঠিক আছে চল আরে মাল নামা মাল নামা। नमस्कार विष्णु जी। अरे नमस्ते नमस्ते क्या कर बाबा कीमती सामान है संभाल के। संभाल के संभाल के। लाश अरे दादा गाड़ी मुद्दे तो लाश। अरे बिक्की भाई गाड़ी में लाश है। ये কোথা থেকে এসেছে गाड़ी में लाश। तेज चेक करो ये सर सातों की फोटोग्राफ्स नहीं ना सर আপনার মধ্যে কে বডিটা প্রথম দেখেছে? স্যার আমরা স্যার। কখন দেখেছেন? যখন স্যার মালটা আনলোডিং করছিলাম। ড্রাইভার কে? তো বিষ্ণু ভাই। স্যার আপনি ড্রাইভার? স্যার ভয় পেও না বিষ্ণু, ঠিক করে বলো তো যে তোমার ট্রাকে ডেড বডিটা কি করে এলো? স্যার বিশ্বাস করুন স্যার আমি কিছুই জানি না স্যার স্যার বিষ্ণু ভাই সত্যি কথা বলছি, আমি ওকে অনেক দিন থেকে চিনি, ও খুব সৎ ড্রাইভার আছে। না মানে তুমি কি করে বুঝলে যে ও সৎ? না দেখো আমরা তো তোমার দেওয়া সার্টিফিকেট নিয়ে ওকে ছেড়ে দিতে পারি না। চাতো কি স্যার তুমি কিছু পেলে? না স্যার সন্দেহজনক তেমন কিছুই দেখতে পেলাম না। স্যার কোনো রকম উইপন্সও কিন্তু পাওয়া যায়নি। স্যার স্যার আমাকে ছেড়ে দিন স্যার স্যার আমি খুন করিনি স্যার আমি জানি না স্যার
থেকে ওই মালটা, সরি স্যার, ওই লোকটা ট্রাকে এসে খসে পড়লো আর আমাকে ফাঁসিয়ে দিল স্যার। স্যার আমি কিছুই জানি না স্যার। স্যার স্যার বিষ্ণুর কথা যদি আমরা সত্যি বলে মেনেও নিই, তাহলে বিকল্প যেটা হতে পারে যে বিষ্ণু যখন ট্রাকটা কোথাও পার্ক করেছিল বা ট্রাকের বাইরে বেরিয়েছিল, তখন হয়তো ডেড বডিটা কেউ ট্রাকের ভেতর চালান করে দিয়েছিল। কিন্তু স্যার কে করতে পারে এটা? তোমার কোনো শত্রু আছে? না তো স্যার, আমি তো শুধু আমার কাজ করি স্যার। আচ্ছা, তুমি আমার একটা কথা মনে করে বলো তো, যে যখন তুমি ট্রাক নিয়ে আসছিলে মাঝপথে কোথাও দাঁড়িয়েছিলে এই চাটা খাওয়ার জন্য বা? না স্যার। আচ্ছা, তুমি কোথা আসছিলে? আমি খিদিরপুর থেকে পেমেন্ট নিতে গিয়েছিলাম। তাহলে পেমেন্ট নিতে যাওয়ার আগে নিশ্চয়ই কোথাও ট্রাকটা পার্ক করেছিলে? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি কোথায় পার্ক করেছিলে? কোনো বিল্ডিং বা দোকানের সামনে? হ্যাঁ স্যার, মোহর মেনশন মিস্টার বিপুলের ওখানে গিয়েছিলাম স্যার। ওনারই বাড়ির ক্যাম্পাসে ট্রাকটা পার্ক করে আমি 5 তলায় যাই স্যার। তার মানে 4th ফ্লোর। কতক্ষণ সময় লেগেছিল তোমার ফিরে আসতে? এই স্যার মিনিট 7-8। তার মানে যা ঘটেছে ওই 7-8 মিনিট সময়ের মধ্যেই ঘটেছে। খুন করে ওই সময়ের মধ্যে ডেড বডিটা ট্রাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার, আমার মনে হচ্ছে ওই ম্যানশনের কেউ এই কাজটা করেছে। অঙ্ক তো তাই বলছে। যদি না ট্রাক ড্রাইভার একটা দুর্দান্ত অভিনেতা হয়, আমাদের একটা কাজ করতে হবে। আপাতত ওই বিষ্ণুকে ছেড়ে দিতে হবে, কিন্তু কলকাতার বাইরে ওকে যেতে দেওয়া যাবে না যতক্ষণ না কেসটা সলভ হচ্ছে। বিষ্ণুর ফিঙ্গারপ্রিন্টস আর কলকাতায় কোথায় থাকে সেটা জেনে নাও। আমাদের বাকি কাজ শুরু হবে মোহন ম্যানশনে। আরে সিআইডি অফিসাররা এখানে? আচ্ছা, এটা কি মোহনা ম্যানশন? হ্যাঁ, কার কাছে যাবেন? আমরা এখানে একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন এসেছি। নমস্কার, আমি মিস্টার অলোক, এই বিল্ডিংয়ের ভাইস প্রেসিডেন্ট। বলুন আপনাদের কীভাবে সাহায্য করতে পারি। দেখুন, এখানে একটা খুন হয়েছে। আমাদের অনুমান খুনটা বিল্ডিং থেকে করা হয়েছে। সাতুকি, চেনেন? না না, আমাদের বিল্ডিংয়ের কেউ না। আচ্ছা, খুনটা হলো কিভাবে? গুলি করে। আশ্চর্য, আমাদের বিল্ডিংয়ে গুলি চললো, আমরা আওয়াজও পেলাম না। ম্যাডাম, অনেক সময় বন্দুকের সাইলেন্সার লাগিয়ে ইউজ করা হয়, সেই জন্য আওয়াজটা পাওয়া যায়। আচ্ছা, লোকটা কি কোনোভাবে বাইরে থেকে এখানে এসেছিল? আমি তো কাউকে দেখিনি। হতে পারে তখন তুমি ডিউটিতে ছিল। হ্যাঁ, আসলে আমাদের সিসিটিভি ক্যামেরাটাও দুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। হ্যাঁ, ওই সিসিটিভি ক্যামেরাটা কয়েকদিন ধরে খারাপ হয়ে আছে। খবর দেওয়া হয়েছে মেকানিককে, কিন্তু এখন এসে পৌঁছায়নি। ঠিক আছে। অলোকবাবু, একটা কথা বলুন, বাইরে থেকে কোনো বড় গাড়ি মানে কোনো হেভি ভেহিকল এলে এখানে কোথায় পার্ক করা হয়? ওই তো ওই সামনের এই ফাঁকা জায়গাটা। ওদিকে? হ্যাঁ। স্যার, মনে হচ্ছে ডেড বডিটা ছাদ থেকেই ট্রাকে পড়েছে। কোয়াইট পসিবল রোনা যায়। তাহলে আমাদের এই বিল্ডিং আর ছাদটা ভালো করে চেক করতে হবে। ছাদের চাবিটা দিন। এই চাবিটা দাও। আমার চাবিটা তো স্যার কয়েকদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চাবি পাওয়া যাচ্ছে না? আপনি জানতেন এটা? না স্যার, আমাদেরকে কেউ কিচ্ছু বলেনি, আমরা কিচ্ছু জানি না। দেখুন স্যার, আপনারা ফ্রিলি ইনভেস্টিগেট করুন, আমাদের কোনো প্রবলেম নেই। এই তুমি এসব আগে বলোনি কেন? এজেন্সিকে বলে তোমাকে রিপ্লেস করতে হবে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। রণজয়, তুমি আর গার্গি বিল্ডিংয়ের চারপাশটা দেখো, আমি আর সাত্তকে পড়ে যাচ্ছি। সাত্তকি, চলো। তাদের কি অবস্থা? আসলে বাড়িটা তো কাজ চলছে স্যার, ওই জন্য। সাত্তকি, সার্চ করো। স্যার, স্যার, স্যার এদিকে একবার আসুন।
আপনি যে বললেন ছাদে কেউ আসে না? তো বিশ্বজিৎ বাবু, আমাদের বিল্ডিংয়ের প্রেসিডেন্ট প্রিয়াংশুবাবু ছিল। দুখানা খুন হয়ে গেল অথচ আপনি কিছুই জানেন না। না মানে আমার মেয়েটার শরীর খারাপ তো, তাই বাড়ি গিয়েছিলাম আমি। আচ্ছা বিশ্বজিৎবাবু কোন ফ্ল্যাটে থাকেন? নিচে 5-এ। এসিপি স্যারকে একটা ফোন করো। ইয়েস স্যার। হ্যাঁ গার্গী বলো। হ্যাঁ স্যার, নিচে একটা বডি পাওয়া গেছে। ঠিক আছে, ওখানেই থাকো, আমরা আসছি। স্যার ড্রাগস যা এভিডেন্স আছে কালেক্ট করে চলে এসো নিচে। স্যার এই যে, এই দেখুন স্যার, পিস্তল থেকে গুলি করা হয়েছে। আর স্যার এই ফটো আইডেন্টিটি কার্ডটা পেয়েছি, নাম পার্থ, প্রাক্তন ট্রাফিক পুলিশ। গুলিটা এফোর হয়ে গেছে। একই প্রসেস রণজয়, আগের বডিটার মতো এটারও গুলি এফোর হয়েছে। স্যার তো ভয়ঙ্কর ব্যাপার, দুটো ডেড বডি আমাদের সোসাইটিতে। দুটো নয়, তিনটে। আচ্ছা এই ভদ্রলোক যার ডেড বডি এক্ষুনি দেখলাম, উনি কি এখানেই থাকতেন না বাইরের লোক? না, দেখে তো মনে হলো আউটসাইডার। স্যার ও কিন্তু বিশ্বজিৎবাবুর সাথে দেখা করতে এসেছিল। তুমি শিওর? হ্যাঁ স্যার, ও আমার সাথে কথা বলেই ঢুকেছিল। গুড, এতক্ষণে তুমি একটা ভালো কাজ করেছো। আর একটু মাথা খাটিয়ে বলো তো, আর কে কে বিশ্বজিতের সঙ্গে দেখা করতে এসেছিল? না স্যার, আর তো কেউ আসেনি। আমি তো স্যার সারাদিন ডিউটিতেই ছিলাম, মানে ওই মেয়েকে দেখতে যাওয়ার সময়টুকু বাদ দিয়ে আর কি। স্যার প্রিয়াংশুবাবুর ছেলে বিশ্বজিৎ ছাদে গেল কি করে, আর ও ডেড বডি ওখানে পাওয়াই বা গেল কি করে? সেটা তো আমাদেরও প্রশ্ন। রণজয়, এক্ষুনি এই ম্যানশনটা সিল করে দাও, আর আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মাছিও যেন এখান থেকে বেরোতে না পারে। ওকে স্যার। একটা কথা স্যার, এই তিনটে ভিকটিমের মধ্যে কোনো কানেকশন আছে নাকি তিনটে বিচ্ছিন্ন ঘটনা? আচ্ছা স্যার, খুনি কি এদের মধ্যে কোনো একজনকে টার্গেট করেছিল, তারপরে ঘটনাচক্রে বাকি দুজনকে মেরে ফেলে? স্যার আমি ভাবছিলাম ফার্স্ট ভিক্টিমের কথা, মানে যে ডেড বডিটা আমরা ট্রাক থেকে পেয়েছি, ওর পরিচয়টা তো আমাদের কাছে এখনো অজানা। অনেক কিছুই অজানা গার্গী। খুন কিভাবে করলো আর খুনি কিভাবে নিজেকে গা ঢাকা দিল, সেটা এখনো পুরোটাই ধাঁধার মতো। আমাদের প্রত্যেকটা ধাঁধার জট এক এক করে খুলতে হবে। এক্ষুনি বিশ্বজিতের বাড়িতে যাওয়া দরকার, হয়তো সেখান থেকে আমরা কোনো লিড পেতে পারি। আসলে এরকম একটা ঘটনা হয়ে যাওয়ার পর মা আর বাপি না কথা বলার মতো অবস্থায় নেই। আপনারা যা বলার আমাকে বলুন না। বিশ্বজিৎ অ্যাপার্টমেন্টের ছাদে কেন গেছিল জানেন? জানি না। আজ কে কে বিশ্বজিতের সাথে দেখা করতে এসেছিল? জানি না, আমি আমার মা বাবা এক আত্মীয়র বাড়ি গেছিলাম বেহালাতে, সেখান থেকে এক্ষুনি ফিরেছি আর আপনারা আমার দাদার মৃত্যুর খবরটা দিলে। দেখো রমলা, উই আর সরি, আমি বুঝতে পারছি তোমার অবস্থা, কিন্তু আচ্ছা দেখো, একটা কথা বলতে পারবে, তুমি বিশ্বজিতের মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখেছিলে আজ বা কাল রাতে? না, আমি আর দাদা তো মাল্টিপ্লেক্স গেলাম, দুজনে মুভি দেখলাম, সব কিছুই তো নর্মাল ছিল। ওর তো আমি খুব ভালো বন্ধু ছিলাম, যদি ওর কোনো প্রবলেম হতো ও নিশ্চয়ই আমাকে বলতো। আমার একটা ব্যাপার খুব অবাক লাগছে। বাড়িতে না, বাড়ির ছাদে কেউ কারোর সাথে দেখা করবে কেন? আর সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা ওর কাছে ড্রাগস পেয়েছি। ড্রাগস মানে ব্রাউন সুগার। আমাকে একটা কথা বলুন তো, কি ড্রাগস নিত? আগে নিত, গত বছর একটা ঘটনার পর ও পুরো বদলে গেছে। কি ঘটনা? দেশপ্রিয় পার্কে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাতে শুধু 4 জন বেঁচে ছিল, আমার দাদাও তাতে ছিল। ওই ঘটনার পর থেকে দাদা যেন কেমন বদলে গেল। আসলে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল বলে হয়তো জীবনের মর্মতাটা বুঝেছিল। না মানে
ও কি তাহলে নর্মাল লাইফে ফিরে এলো? হ্যাঁ, মদ, ড্রাগস সব কিছু ছেড়ে দিয়েছিল। বাবার বিজনেসের অ্যাকাউন্ট দেখাশোনা করত, আর আমাদের হাউজিং সোসাইটির ক্যাশিয়ারের দায়িত্বে ছিল। অ্যামেজিং, র্যাডিক্যাল চেঞ্জ। তো গল্প উপন্যাস হয়। আচ্ছা, তারপর থেকে সব ঠিকঠাক চলছিল? দাদা রাতে পার্টি যাওয়া বন্ধ করে দিয়েছিল, তাড়াতাড়ি বাড়ি ফিরত, আমার মার বাবার সবার খোঁজ নিত। আমার দাদাকে কেউ কেন খুন করবে আমি সত্যি বুঝতে পারছি না, বুঝতে পারছি না অফিসার। রামলা দেবী, আপনি আমাদের উপর ভরসা রাখুন। আপনার দাদার খুনিকে আমরা খুঁজে বার করে দেব। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, রণজয়, .67 ক্যালিবারের এই বুলেটটা এই তিনজনের মধ্যে থেকে এর শরীরের ভেতর পাওয়া গেছে। হ্যাঁ, ওটা তো বিশ্বজিতের বলে। বিশ্বজিৎ হতে পারে, কিন্তু অন্য দুজনের ক্ষেত্রে যেটা হয়েছে, বুলেট ঢুকেছে এবং বেরিয়ে গেছে। এই দুটো শরীরের ক্ষেত্রে এন্ট্রি এবং এক্সিটের চিহ্ন পাওয়া গেছে। এর ক্ষেত্রে আর বিশ্বজিতের বেলা সাতপুত এন্ট্রি করেছে কিন্তু কোনো এক্সিট নেই। এটাকে বলা যায় 1-3। মানে মানে এক ঢিলে দু পাখি নয়, 3 পাখি। একটা বুলেট, 3টে প্রাণের ঘাতক। কিন্তু স্যার, আমরা এই 3টে ডেড বডি আলাদা আলাদা 3টে জায়গা থেকে পেয়েছি। তার মানে স্যার আপনি বলতে চাইছেন যে কিলার যখন ফায়ারটা করেছে তখন একই সঙ্গে একটাই বুলেট 3 জনের বডি ভেদ করেছে? আমি এতক্ষণ ধরে ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম তেজ। প্রথমত এই 3 জন ডেড বডির মধ্যে গান পাউডারটা পাওয়া গেছে এর শরীরে, তার মানে প্রথম গুলিটা এর শরীর ভেদ করেছে, তারপরে এর শরীরে 1 by 1 এই করতে করতে ফাইনালি এই ভদ্রলোকের কি যেন নাম বললে, হ্যাঁ বিশ্বজিৎ, এই বিশ্বজিতের শরীরে এসে এই সুন্দর বুলেটটি বাসা বেঁধেছে। মানে এখান থেকে এই শরীর থেকে বুলেটটি আর এক্সিট হয়নি, এবং এইটি ঘটেছে আনুমানিক দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে, অবশ্যই দুপুর। এনিথিং এলস ডক্টর? হ্যাঁ, আর একটা আর এই দড়ির টুকরো, বুঝলে রণজয়, এই 3 জন ডেড বডির হাত থেকে পাওয়া গেছে। প্রথম ডেড বডি সম্বন্ধে কোনো নতুন ইনফরমেশন পাওয়া গেল? নো স্যার, তবে আমাদের কাছে যেসব ইনফরমেশনস রয়েছে সেগুলো গার্গী আর চাকুশনি কম্পিউটারে ম্যাচ করার চেষ্টা করছে। এক্ষুনি সমস্ত খোঁজ পেয়ে যাবো স্যার। ওকে স্যার, খুনি বিল্ডিংয়ের মধ্যেরই লোক, কারণ কেউ বাইরে থেকে এসে 3-3টে খুন করে যাবে অথচ কারো চোখে পড়বে না, এটা হতে পারে না। তা তো বটেই রণজয়, খুনি তো আর ভ্যানিশ হয়ে যেতে পারে। আমাদের মোহনা ম্যানশনে আবার ইনভেস্টিগেট করতে হবে। ডক্টর অ্যারোর রিপোর্ট আমাকে বিশেষ করে ভাবিয়ে তুলেছে। স্যার, গট হিম স্যার। পেয়ে গেছে? স্যার এই দেখুন, ম্যাচ করে গেছে। স্যার, ছোটোখাটো ক্রিমিনাল ছিল, নাম সোম, থাকতো পার্ক সার্কাস এলাকায়, চুরি ছিনতাই করতো। কিন্তু স্যার লাস্ট কয়েক বছর ধরে ও ড্রাগ ডিল করতো, তবে ছোট রেঞ্জে, মানে এই স্কুল কলেজের ছেলে মেয়েদের আর কি। সোম? বিশ্বজিতের ডেড বডি আমরা ঠিক এইখানে এইভাবে পেয়েছিলাম। কিন্তু স্যার আর বাকি দুজন ওদের বডি তো স্যার ছাদে পাইনি। স্যার আমার মনে হয় বাকিদের ভিক্টিমে এই ছাদেই ছিল, কারণ গুলি লাগার পরে হয়তো ছাদ থেকে পড়ে যায়। তাহলে স্যার কালপেট গুলিটা করেছিল কোন দিক থেকে? কালপেট যদি গুলিটা সামনের দিক থেকে লেগেছে, কিন্তু কালপেট যদি সিঁড়ি বা অন্য কোথাও দিয়ে গুলি করতো তাহলে বডিগুলো সমস্ত ছাদেই পড়তো। কেন স্যার? এমন তো হতে পারে যে গুলি খেয়ে টাল সামলাতে না পেরে ওরা দুজন পেছন দিকে উল্টে পড়েছে। সেটা নয়, কারণ ভিকটিমরা তাহলে প্রাণ বাঁচাতে কালপিটের দিকে ছুটে যেত, সেটা হয়নি।
আর তাছাড়া স্যার গুলি চালানো হয়েছে অনেক নিচু অ্যাঙ্গেল থেকে। আর যদি কালপিট ছাদে শুয়েও গুলি চালায় তাহলে অত লো অ্যাঙ্গেল পাবে না স্যার। তার মানে গুলিটা চালানো হয়েছে ছাদের বাইরে থেকে, অন্য কোনো ছাদ থেকে, বা সেটা অবশ্য স্যার স্যার অন্য বিল্ডিং থেকে শ্যুট করা হয়নি তো? না সাতুরি, ক্ষত দেখে যেটা মনে হয়েছে যে রেঞ্জটা ছিল 6 থেকে 8 ফুট দূরত্বে, আর এই বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ের দূরত্ব তার থেকে অনেক অনেক বেশি। স্যার তাহলে কি বিল্ডিংয়ের গায়ে ঝুলে থেকে গুলি চালিয়েছে? স্যার উনি কি তাহলে স্পাইডারম্যান? কিছু ভাবছেন স্যার? রণজয়, প্রথম যেদিন এই ছাদে এসেছিলাম তখন বিশ্বজিতের ডেড বডির পাশে একটা দড়ি আর একটা কাঠের পাটাতন, মানে একটা উডেন প্ল্যাঙ্ক পড়ে থাকতে দেখেছিলাম। রাইট স্যার। আর স্যার আমিও দেখেছি যে বিল্ডিংয়ের উপর থেকে ঝুলে কয়েকজন কাজ করছে। ঠিক বলেছেন রণজয়, বিল্ডিং মেইনটেনেন্সের কাজ চলছিল। আমাদের তাহলে এক্ষুনি একবার সিকিউরিটি গার্ডের সাথে আরেকবার কথা বলতে হয়। চলো। বিল্ডিংয়ে মেইনটেনেন্সের কাজ কবে থেকে চলছে? পরশু থেকে স্যার। কালও হয়েছে। ছাদে যে দড়ি আর কাঠের ফাট্টাগুলো দেখেছিলাম সেগুলো দিয়ে কাজ চলছে কি? হ্যাঁ স্যার, ওই ফাট্টার মধ্যে রশি বেঁধে ঝুলে ঝুলে কাজ হয়। স্পাইডার। তার মানে খুনি ক্লিনারের দড়ি আর ফাট্টা ব্যবহার করেই গুলি চালিয়েছিল। আচ্ছা, মেইনটেনেন্সের কাজ কাকে দেওয়া আছে? রমেশ স্যার। রমেশ। কাল কতক্ষণ কাজ হয়েছে? সকাল থেকে কাজ হয়েছে স্যার, ওই 1 বাজে একবার খেতে গেল। একটায়? স্যার খুনটা হয়েছে দুপুর 1:30 নাগাদ। স্যার মানে স্যার অঙ্কটা মিলে যাচ্ছে। ঠিক বলেছে রণজয়, খুনি তার মানে ক্লিনারের ছদ্মবেশে দড়িতে ঝুলন্ত অবস্থায় টপ ফ্লোর আর ছাদের মাঝামাঝি জায়গা থেকে গুলিটা চালায়। তার মানে স্যার বিশ্বজিৎ বাকি ভিকটিমদের সাথে মিট করার জন্য ছাদে গিয়েছিল, আর হয়তো কোনো কারণে মিটিংয়ের মাঝখানে ওই ছাদের ধারে এসে দাঁড়ায়। কিন্তু স্যার খুনিকে দেখে ওরা ছাদের ভেতরের দিকটা পালিয়ে গেল না কেন? হতে পারে খুনি এটা ইচ্ছে করেই করেছিল। পড়ে যাচ্ছে এমন একটা ভান করে হয়তো ওদের কাছ থেকে হেল্প চেয়েছিল, আর ওরা হেল্প করার জন্য ওকে দড়ি ধরে টেনে তুলছিল। হ্যাঁ, আর স্যার খুনি তো ক্লিনার ছদ্মবেশে এসেছিল। স্যার নিশ্চয়ই ভিকটিমরা ওদের চিনতে পারেনি, চিনলে নিশ্চয়ই স্যার হেল্প করতে আর এগোতো। তার মানে স্যার কালপ্রিট একদম শেষ মুহূর্তে গুলিটা চালিয়েছে। ঠিক তাই রণজয়, ঘটনাচক্রে ওরা 3 জন হয়তো এমন একটা অ্যাঙ্গেলে ছিল যেখানে খুনির একটা গুলি ওদের 3 জনকে এফোড় ওপর করে বেরিয়ে যায়। কিন্তু স্যার এটা বুঝতে পারছি না যে বিশ্বজিৎ ছাদে পড়লো আর বাকি 2জন ভিকটিম কিভাবে নিচে এসে পড়লো। তার মানে স্যার দড়িটা টানার সময় হয়তোবা পার্থ আর সোম দুজনে মুখোমুখি দাঁড়িয়ে ছিল, আর বিশ্বজিৎ ছিল সবার শেষে। গুড পয়েন্ট রণজয়, ভেরি গুড পয়েন্ট। রণজয়, তুমি আর সাত্তকী পার্থর বাড়িতে গিয়ে একবার ইনভেস্টিগেট করো স্যার। আর আমাদের একবার ওই ক্লিনার ছেলেটা, কি নাম যেন, রমেশ, তার সঙ্গে কথা বলা খুব দরকার। নমস্কার, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। আচ্ছা একটা কথা বলুন তো মিসেস শ্রদ্ধা, পার্থবাবু কি কদিন ধরে খুব চিন্তিত ছিলেন, ডিস্টার্ব ছিলেন? আপনাকে কিছু বলেছেন? আসলে না, ও কোনোদিন কাজের ব্যাপার নিয়ে আমার সাথে কোনো আলোচনা করতো না। তবে হ্যাঁ, গতকালকে ওকে একটুখানি আমি উত্তেজিত দেখছিলাম। উত্তেজিত না মানে কি নিয়ে? সেটা ঠিক সঠিক বলতে পারবো না, কিন্তু বলছিল সত্যিটা শেষ পর্যন্ত জানতে পেরে গেছে। সত্যিটা জানতে পেরে গেছে? তার মানে পার্থবাবু কি কোনো ব্যাপারে জড়িত ছিলেন? আচ্ছা আপনি বিশ্বজিৎ বলে কাউকে চিনতেন? না, আমি ওই নামটা কখনো বলতে শুনিনি আগে। তবে বেরোনোর আগে একটা কল এসেছিল, সেই কলটা ও রিসিভ করে। তো কিছু আলোচনা করছিল, কিন্তু কি যে আলোচনা করছিল সেটা আমি কিচেন থেকে ঠিক শুনতে পাইনি। আচ্ছা আপনাদের ফোনে কলার আইডি? হ্যাঁ আচ্ছা। সাথে স্যার কল লিস্টে চেক করো।
স্যার গতকাল দুপুর 12:30টায় একটা আননোন ল্যান্ডলাইন নাম্বার থেকে কল এসেছিল, আর স্যার কল ডিউরেশন দেখাচ্ছে 15 মিনিটস। একটা নাগাদ উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। সাতকি স্যার তুমি দেখো নাম্বারটা কোথাকার, চেক করে এসো। ওকে স্যার। আমার একটা কথা বলুন, পার্থবাবু কয়েক বছর আগে ট্রাফিক পুলিশ থেকে রিটায়ার করেছিলেন না? হ্যাঁ, বছর দুয়েক হলো। তার মানে একটা কোনো পুরনো কেসের ব্যাপারে খোঁজ খবর করতে উনি বাইরে গেছিলেন। এখন আমাদের জানতে হবে যে কেসটা কি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি। স্যার নাম্বারটা ট্রেস করা গেছে, ওটা একটা পাবলিক টেলিফোন বুথের নাম্বার। পিসিও? রাইট স্যার। এবং স্যার ওটা বিশ্বজিৎ অ্যাপার্টমেন্টের ঠিক পাশে। রাইট স্যার। কারণ কি স্যার, বুথের ছেলেটা বললো বিশ্বজিৎ নাকি ওই ফোনটা করেছিল, কিন্তু স্যার একটা ব্যাপার, ও তো নিজের মোবাইল আছে, তাহলে ও বুথ থেকে কেন ফোন করতে গেল? তো কি এমনটা হতে পারে যে বিশ্বজিৎ জানতে পেরেছিল ওর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে, অথবা ওর মোবাইল ফোনটা ট্যাপ করা হয়েছে, সেই কারণে নিজেকে আড়াল করার জন্য ও পিসিও থেকে ফোন করেছিল। কিন্তু কি এমন গোপন কথা হতে পারে যেটা পার্থবাবুকে জানানোর জন্য পিসিও থেকে ফোন করল? কি ঘটেছিল সেটা? স্যার ওই ক্লিনার রমেশের সঙ্গে কথা বললাম, আচ্ছা ওর সম্বন্ধে অনেক খোঁজখবরও নিলাম। প্রিভিয়াস কোনো স্যার ওর পুলিশ রেকর্ড কিন্তু নেই। ছেলেটা স্যার সত্যিই কিছু জানে না, খুবই নিরীহ স্যার। অনেক দিন ধরে ওই ক্লিনিংয়ের কাজই কিন্তু করছে। স্যার আমার মনে হয় খুনি ইচ্ছে করেই রমেশকে ফাঁসানোর জন্য রমেশের দড়ি আর ফাটটা ইউজ করেছে, কারণ রমেশ নিজেই জানালো যে ও রোজ 1টার সময় লাঞ্চ করতো, তারপর 2টোর সময় এসে কাজ শুরু করে দিত। স্যার খুনি ওর রুটিনটা খুব ভালো মতো জানতো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তেজ, সোম একজন ড্রাগ পেডলার, পার্থবাবু একজন এক্স পুলিশম্যান, আর বিশ্বজিৎ ড্রাগ অ্যাডিক্ট। অথচ এরা তিনজনে গোপনে ছাদে মিটিং করছিল, এটা কি করে সম্ভব? স্যার এটা একেবারে চোর পুলিশের মিটিং। স্যার বলছি, বিশ্বজিতের কল ডিটেলস চেক করলাম, একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, ও সোমের সাথে বহুবার কন্ট্যাক্ট করেছে। সোমের সাথে কন্ট্যাক্ট? ও তো ড্রাগ ছেড়ে দিয়েছিল স্যার, তাহলে সোমের সাথে কেন কন্ট্যাক্ট করতেন? গার্গী, আচ্ছা সোম তো ড্রাগ পেডলার ছিল, কোনোদিন অ্যারেস্ট হয়নি? তা হয়েছিল স্যার, 2বার, কিন্তু ওই যা হয় উপর মহলে ইনফ্লুয়েন্সে বেল পেয়ে যায়। এটাই তো আমাদের সিস্টেমের সমস্যা। নিজের প্রাণের সংশয় নিয়ে আমরা ক্রিমিনালদের ধরবো, আর ওপরওয়ালার ইনফ্লুয়েন্স নাকি দিব্যি ওরা বেল পেয়ে ঘুরে বেড়াবে। এনিওয়ে, কারুর কাছে এই কেস সম্পর্কে আর কোনো ইনফরমেশন আছে? আছে স্যার। কি ব্যাপার সাত্য, কি তুমি ঠিক আছে তো? হ্যাঁ, মেঘ না চাইতেই জল দিচ্ছ, কি বলো? স্যার না স্যার, আরেকটা খবর পেলাম যে আরেকটা ড্রাগ পেডলারের হদিশ পেয়েছি। ওর নাম হচ্ছে ভোলা। এ স্যার ওই ড্রাগ বিজনেসে সোমের রাইভেল। ইদানিং অবশ্য স্যার ওর বাজারটা একটু মন্দা যাচ্ছে, খুব রকচটা, আর স্যার খুব ড্রিঙ্ক করে। কিন্তু এই কেসের সঙ্গে ভোলার কি সম্পর্ক? না মানে সম্পর্ক হলো এই যে স্যার, ওই বিশ্বজিৎ প্রথম দিকে এই ভোলারই রেগুলার কাস্টমার ছিল, পরে অবশ্য স্যার কি যেন একটা হয়, তখন তারপর থেকে ওর কাছ থেকে ড্রাগ নেওয়া ছেড়ে দেয়। গ্রেট ওয়ার্ক, গ্রেট ওয়ার্ক সাত্তী। ভোলা, এখন এই ভোলাকেই আমাদের ধরতে হবে। অনুজয়, লেটস মুভ। আচ্ছা, এখানে ভোলা বলে কেউ আছে? স্যার ওই যে কে বে তুই? বলছি, তার আগে বলুন তো ভাই যে আপনি সোমকে চেনেন? সোম? কে সোম? সোম চিনো না? না, আমি চিনি না।
সত্যি চেনো না? আরে 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 খোকা বাবু, চললে কোথায়? হ্যাঁ, এই তো এলাম। গল্প কথা এবার শুরু হবে। কিছু গল্প আমরা বলবো, কিছু গল্প তুমি বলবে, তাই না? বেশ ভালো দেখাচ্ছে তোমাকে। বলছি স্যার, বলছি স্যার, আমি একজন ড্রাগ ডিলার। বিশ্বজিতের পার্টিতে ড্রাগ সাপ্লাই করি। রেভ পার্টি? হ্যাঁ, কিন্তু বছরখানেক হলো বিশ্বজিৎ আমার থেকে মাল নেওয়া বন্ধ করে দিয়েছে। আর সেই রাগে তুমি বিশ্বজিৎকে খুন করে ফেললে? না স্যার, না স্যার, আমি কোনো খুন করিনি স্যার, আমি কোনো খুন করিনি। ও আমার থেকে ড্রাগ নেওয়া ছেড়ে দিয়েছে, তাই আমি ওকে ফলো করেছিলাম। কিন্তু ও আমাকে বলল ও ড্রাগ নেওয়া বন্ধ করে দিয়েছে। পরে আমি জানতে পারলাম ও আমার বিজনেস রাইভাল সোমের সঙ্গে যোগাযোগ করেছে। আর তারপরেই তুমি ওদের দুজনকেই মেরে ফেললে? না স্যার, স্যার আমি কাউকে খুন করিনি স্যার। আমি সোমের সঙ্গে যোগাযোগ করেছিলাম, আমি সোমের সঙ্গে ঝামেলাও করেছি। ও আমার কাস্টমারকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু সোম কি বললো জানে? সোম বলল ও বিশ্বজিৎকে মাল বেচে না, বিশ্বজিৎ ওর ভাইয়ের মতো। ভাই? স্যার আমিও বিশ্বাস করিনি, কিন্তু পরে মনে পড়লো সোমেরও একটা ভাই ছিল, বিশ্বজিতের মতো হাইট, নাম মিন্টু। হয়তো সোম বিশ্বজিৎকে নিজের ভাইয়ের চোখেই দেখত। রণজয়, যেভাবেই হোক এই মিন্টুকে খুঁজে বার করতেই হবে। কোনো না কোনো যোগাযোগ নিশ্চয়ই আছে। তেজ, দেখো 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 দেখো, ইনফরমেশন পেলাম। ওই যেদিন থেকে সোমের ভাই মিন্টু নিখোঁজ হয়, ঠিক সেই দিনই বিষয়তে বাস অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা তেজ, এটা কি জাস্ট কানেকশন না কোইন্সিডেন্স? নো 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 সত্যকি, এটা কোনো রকমভাবেই কোইন্সিডেন্স হতে পারে না। থ্যাংক ইউ, গুড ওয়ার্ক। এটা আমাদের কাছে একটা ভাইটাল ইনফরমেশন। আমার কাছে একটা ইনফরমেশন আছে। সোমের ওয়াইফের সাথে কথাবার্তা বলে এলাম। অদ্ভুত ব্যাপার, বিশ্বজিৎ নাকি রেগুলার সোমের ওয়াইফকে সংসার চালানোর জন্য টাকা পয়সা পাঠাতো। তাহলে তো স্যার বিশ্বজিৎ বেশ ভালো মনের মানুষ ছিল। ও তো তাহলে স্যার ওই সোমের নিজের ভাইয়ের মতো হয়ে গেছিল। স্যার আমার মনে হচ্ছে এই পুরো বিষয়টার মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে, একটা কোনো সিক্রেট যেটা আমরা। ওই মহিলা আরও জানালেন যে গত 1 বছর ধরে বিশ্বজিৎ টাকা পাঠাতো অ্যাক্সিডেন্টে বেঁচে যাওয়ার পর থেকে, আর তার ফলে ওদের অবস্থার একটু উন্নতি হয়। স্যার এই অ্যাক্সিডেন্টের পর কিন্তু বিশ্বজিতের মনে একটা বেশ পরিবর্তন হয়েছিল। ও স্যার ড্রাগস ছেড়ে খুব ভালো মানুষ হয়ে যায়। ভালো না মন্দ সেটা জানি না, আমাদের আরও ইনভেস্টিগেশন প্রয়োজন। অ্যাক্সিডেন্টের পর বিশ্বজিৎ যে হসপিটালে ভর্তি হয়েছিল সেখানে গিয়ে আমাদের খোঁজ খবর নিতে হবে। সিস্টার, গত বছর সাউথ কলকাতার দেশপ্রিয় পার্কে যে বাসের অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেই অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন চাই। একটু হেল্প করুন প্লিজ। ওকে, 1 মিনিট। হ্যালো স্যার। ইয়েস অফিসার, আমি অপারেট করেছিলাম। আমি ডক্টর মোহন। ছাত্রকে লিস্টে কিছু পেলেন? হ্যাঁ স্যার, বিশ্বজিতের নাম আছে। ওকে ডক্টর মোহন, এই বিশ্বজিৎকে আপনার মনে আছে? কিছু বলতে পারবেন ওর সম্পর্কে? অফকোর্স, অ্যাক্সিডেন্টের পর সার্ভাইভাররা এত কম ছিল যে নামটা নাম মনে করার কোনো উপায় নেই। দেখুন, বিশ্বজিৎ যখন অ্যাডমিট হন না, তখন অ্যাক্সিডেন্টে ওর মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেছিল। প্র্যাকটিক্যালি ওকে চেনাই যাচ্ছিল না। প্রায় 8 ঘন্টা ধরে অপারেশন করেছিলাম এবং তারপর তার মুখটা রিকনস্ট্রাক্ট করি। আসলে অসুবিধাটা কোথায় হয়েছিল জানেন? অ্যাক্সিডেন্টের আগে তার মুখের চেহারা কীরকম ছিল তার কোনো নমুনা আমাদের কাছে ছিল না, যার জন্য আমি নিজের মতো করে ওই মুখটা আমি রিকনস্ট্রাক্ট করি। মানে প্লাস্টিক সার্জারির সাহায্যে? হ্যাঁ। আর একটা ব্যাপার, পুলিশ রিপোর্ট অনুযায়ী অ্যাক্সিডেন্ট প্লেস থেকে যে সমস্ত বডি আনা হয়েছিল তখন কিন্তু একটা বডি মিসিং ছিল। ডক্টর মোহন, অ্যাক্সিডেন্টে যারা বেঁচে গিয়েছিল তাদের মধ্যে মিন্টু নামের কেউ ছিল? মিন্টু? আমি তো খেয়াল করতে পারছি না। সাতকি একবার চেক করে দেখো তো মিন্টু নামে কেউ ছিল কিনা। না স্যার, মিন্টু নামটা তো দেখছি না কেন। গার্গি? হ্যাঁ গার্গি, হ্যাঁ বলো। হোয়াট? আর ইউ শিওর? হ্যাঁ, ওকে ওকে ওকে। স্যার
বিশ্বজিতের বডির সাথে ওর ফিঙ্গারপ্রিন্টসটা ম্যাচ করছে না, আর ডক্টর রিলেটেড টেস্টের পর কনফার্ম করেছে। দ্যাটস ইট, দ্যাটস ইট। আমি ঠিক এইরকমই কিছু একটা সন্দেহ করছিলাম। স্যার আরেকটা নাম পাচ্ছি, ধ্রুব। ধ্রুব? হ্যাঁ স্যার, এই ধ্রুব একটা কোম্পানির অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একটা ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করে। কোন কোম্পানি? নিউ কমার্শিয়াল এক্সপোর্ট কোম্পানি। নিউ কমার্শিয়াল এক্সপোর্ট কোম্পানি? সেটা তো বিশ্বজিতের বাবার কোম্পানি। মাই গুডনেস, আমাদের তাহলে এক্ষুনি একবার ধ্রুবর সাথে দেখা করা দরকার। মিস্টার ধ্রুব, গত বছর দেশপ্রিয় পার্কে যে বাসের দুর্ঘটনাটা ঘটেছিল সেখানে আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন যিনি প্রাণে বেঁচে গেছিলেন, আমার রাইট? হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই জানেন যে আপনার মালিকের ছেলে বিশ্বজিৎ সেই বাসে ছিল। হ্যাঁ জানি, কিন্তু আপনারা কি বলতে চাইছেন বলুন তো? আমরা এটাই বলতে চাইছি যে এতদিন ধরে কোম্পানিতে আপনার আধিপত্য ছিল, হঠাৎ করে বিশ্বজিৎ এসে, মানে আপনার মালিকের ছেলে বিশ্বজিৎ এসে ওই বিজনেসের অ্যাকাউন্টে হাত বসানোতে আপনাদের আধিপত্যে একটু ঘাটা পড়ে। আর ঠিক সেই কারণে কি কি বুঝতে পারছেন না? আমরা সব জানি, খুলে বলুন। হ্যাঁ স্যার, বিশ্বজিৎ প্রথমে মিন্টুকে নিয়ে আসে স্যার, এবং অনেক দিন ধরে তাদের মধ্যে একটা ড্রাগসের আনঅফিসিয়াল ডিলিংস চলছিল। কাম টু দ্য পয়েন্ট। সেদিন বাসে কি ঘটেছিল? সেদিন বিশ্বজিৎ খুব গরম লাগছিল বলে মিন্টুর সঙ্গে তার উইন্ডো সিটটা বদলে নেয়। তার মানে বিশ্বজিৎ মারা গিয়েছিল এবং মিন্টু আহত হয়ে প্রাণে বেঁচে যায়। তার মানে আপনি জানতেন যে বিশ্বজিৎ অনেক আগেই মারা গিয়েছিল? হ্যাঁ স্যার, বিশ্বজিতের বডি স্পট থেকে মিসিং হয়ে গেছিল এবং সকলে জানতো যে বিশ্বজিৎ বেঁচে আছে। একমাত্র আপনি আসল সত্যিটা জানতেন, তাই তো মিস্টার ধ্রুব? তাই সত্যিটা সবাইকে জানাননি কেন? খুলে বলুন। আসলে স্যার, মিন্টু আমাকে মোটা টাকার একটা অফার দিয়েছিল স্যার, সেই জন্যই। আর আপনিও সেই টাকাটা নিয়ে সব কিছু জেনে শুনে চুপ করে থাকবেন, তাই তো? এখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে বিশ্বজিৎকে কে খুন করতে চাইল? কে? স্যার, এক্স ট্রাফিক কপ পার্থ সে রিসেন্টলি একটা রোড অ্যাক্সিডেন্টের ফাইল রিওপেন করেছিলেন। ইন্টারেস্টিং। কি ফাইল? স্যার, মিস্টার বুদ্ধদেব নামে একজন আর্ট ডিলার, সে তার নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তার সাথে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে স্যার, সম্পর্ক আছে। এই মিস্টার বুদ্ধদেব বললেন বিশ্বজিতের নিজের কাকা, ব্যস্ত রাস্তায় স্যার খুব জোরে গাড়ি চালাতে গিয়ে উনি কিন্তু অ্যাক্সিডেন্টটা নিজেই করেন। তার মানে স্যার, মিস্টার বিশ্বজিৎ এই কেসটার ব্যাপারে ইন্সপেক্টর পার্থর সঙ্গে ইনফরমেশনের জন্য দেখা করতে গেছিলেন, কিন্তু কেসটা রিওপেন হলো কেন? পরের ব্যাপারটা আরও ইন্টারেস্টিং স্যার। যেমন? আর স্যার, মিস্টার বুদ্ধদেবের বাড়িতে আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে ওর কাজের লোকের মুখে কিন্তু সেই দিনের ঘটনাটা শুনলাম। কী ঘটনা? স্যার, যেদিনকে মিস্টার বুদ্ধদেব মারা গেছিলেন সেদিন সকালবেলা রমলা মানে বিশ্বজিতের বোন এসেছিল ওনার সঙ্গে দেখা করতে। তারপর? স্যার, ওনার কাজের লোকের কাছ থেকে যা জানতে পেরেছি, রমলার ওপর মিস্টার বুদ্ধদেব কোনো একটা কারণে রেগেছিলেন, ওনাকে খুব বকাবকি করে সাবধানও করেন। আচ্ছা, রমলা তখনই এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিস্টার বুদ্ধদেব ওকে বারণ করেছিলেন কিন্তু ও শোনেননি, আর তারপরেই তড়িঘড়ি মিস্টার বুদ্ধদেব নিজের গাড়ি নিয়ে ওর পেছন পেছন বেরিয়ে পড়ে। ওকে, তার মানে এই গাড়ি নিয়ে তাড়াতাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, স্পিডে গাড়ি চালানোর জন্য দুর্ঘটনা। তার মানে বুদ্ধদেব বাবুর মৃত্যুর জন্য পরোক্ষভাবে দায়ী রমল। কিন্তু স্যার, বুদ্ধদেব বাবু রমলাকে থামাতে চাইবেন কেন? হতে পারে বুদ্ধদেব বাবু এমন কিছু দেখে ফেলেছিলেন যাতে রমলা হাতে নাতে ধরা পড়ে গেছিল। স্যার, রমলা কি মিস্টার বুদ্ধদেবের আর্ট কালেকশন থেকে কিছু চুরি করেছিল? হতেও পারে, কিন্তু এটা কেন বলছি? কারণ স্যার, যেদিন রমলার বাড়িতে রমলার সাথে কথা বলতে গেছিলাম সেদিন ওর বাড়ির দেওয়ালে কতগুলো পেন্টিং দেখেছিলাম, আর সেই কারণেই মনে হলো যে রণজয়, এখন সমস্ত প্রশ্নের উত্তর আমরা একটা জায়গাতেই পাব। এবার মাছটাকে জল থেকে খেলিয়ে বার করতে হবে। আপনারা কথা দিয়েছিলাম আপনার দাদার খুনিকে আমরা ধরব, সেই কথা রাখতেই আজ আমরা এখানে এসেছি। ভেতরে আসতে পারি? আসুন। থ্যাংক ইউ।
রণজয় গার্গী সাত্তকী সার্চ করো পুরো বাড়ি। স্যার এগুলো কি হচ্ছেটা কি? যা হওয়ার ছিল। মানেটা কিছুক্ষণের মধ্যে আমরা নিজেরা পরিষ্কার হয়ে যাব। আমি তো প্রথম দিন থেকে আপনাদের সাথে কোঅপারেট করে যাচ্ছি, তাহলে আমার সাথে এরকম করছেন কেন আপনারা? কি হচ্ছেটা কি এটা? চুপ, একদম চুপ। স্যার একবার এদিকে আসুন। সাত্তকী কিছু পেলে? স্যার এই দরজাটা লকড। ওখানে কিচ্ছু নেই, ওটা একটা স্টোর রুম, নোংরা চাঞ্চলে ভরা। বিশ্বাস করুন ওখানে না কিছু নেই। চাবিটা দিন, না হলে দরজাটা ভেঙে ফেলবো। চাবিটা দিন। স্যার সাত্তকী স্যার খোলো। আরে বাস, এ তো পুরো খাজানা স্যার। স্যার স্যার দেখে তো মনে হচ্ছে এগুলো আর্ট মার্কেটে প্রচুর দাম হবে। এরপরেও বলবে তুমি ইনোসেন্ট? আমি জানি না, ওগুলো আমার নয়, আমি সত্যি জানি না, বিশ্বাস করুন আমি জানি না, আমি জানি না। জানেন না? তাহলে বুদ্ধদেব আঙ্কেলের এই আর্ট কালেকশন আপনার আলমারিতে এলো কি করে? আমি জানি না, আমি সত্যি জানি না, ওগুলো আমার নয়, আমি জানি না। তোমরা কেন বোঝো না বলো তো? শুধু শুধু সিআইডি সময় নষ্ট করলে কি হয়? এবার বলো সত্যি কথাটা, বলো। বুদ্ধদেব বাবুর আর্ট কালেকশনটা আমি চুরি করেছিলাম 3 বছর আগে। ওখান থেকে পালানোর সময় উনি আমার সামনে চলে আসেন। অগত্যা ওনাকে আমি ওনাকে ইচ্ছে করে মারতে চাইনি। তারপর সব কিছুই স্বাভাবিক হয়ে যায়, আমি রোজকার জীবনে অভ্যস্ত হয়ে পড়ি। তাহলে বিশ্বজিৎ, পার্থ আর সোমকে কেন মারলে? ওই বাস অ্যাক্সিডেন্টের পর থেকে আমার দাদা বিশ্বজিতের সব কিছু যেন অদ্ভুতভাবে বদলে গেল। তুমি তো আগেই বলেছিলে। না, শুধু নেশার কথা নয়, ও আমার সব ব্যাপারেই নাক গলাতে শুরু করলো। কোন ব্যাপারে? দাদা আমার অ্যাফেয়ার ও আর্ট কালেকশনেরও সব খোঁজ পেয়ে গেছিল। কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি দাদার সাথে সিনেমা দেখতে গেছিলে। মিথ্যা কথা বলেছিলাম। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে গেছিলাম, আর ও আমার পিছনে পিছনে গেছিল। সবকিছু সহ্যের ঊর্ধ্বে চলে গেছিল। তারপর তুমি ওকে খুন করার সিদ্ধান্ত নিলে। কি হয়েছিল বলো? আমার সন্দেহ হলো কি, আমার দাদা তো কোনোদিনও আমার কোনো কাজকর্মে কোনো রকম নজর রাখেনি। আমি ছেলেটির ওপর নজর রাখতে আরম্ভ করলাম, ওর ফোন ট্যাপ করলাম, ব্যাস আমার কাছে সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। ও আমার দাদা বিশ্বজিৎ নয়, ও মিন্টু, এক ট্রাক সাপ্লায়ারের ভাই। আমি বুঝেছিলাম এই আগাছাটাকে আমাকে উপড়ে ফেলতে হবে, নইলে ও আমাকে শেষ করে দেবে। তাহলে পার্থ আর সোম, এদের দুজনকে মারলে কেন? মিন্টু পার্থবাবুর সাহায্য নিয়ে আমাকে অ্যারেস্ট করাতে চেয়েছিল। মিন্টুকে মারলে সোমও আমাকে ছাড়তো না, তাই 3 জনকে একেবারে শেষ করে দেব, এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি জানতাম ওই দিন ওদের ছাদে মিটিং আছে, আর তাই ওই দিনই। তার মানে তুমি মিন্টুর সঙ্গে পার্থ আর সোমের কথাবার্তা শুনে তাদের তক্ষুনি মারার সিদ্ধান্ত নিলে? আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ওরা আমাকে ছাড়তো না।
আমি বাধ্য হয়ে ওদেরকে খুন করেছি। আমি না ইচ্ছে করে ওদেরকে খুন করতে চাইনি, আমি ইচ্ছে করে খুন করতে। তুমি ঠিক করোনি রমলা। তোমার উচিত ছিল আইনের সাহায্য নেওয়ার, আর তা না নিয়ে তুমি আইনকে নিজের হাতে তুলে নিয়েছো। কাজেই আইনের চোখে তুমি অপরাধী। একসঙ্গে তিনজনকে নৃশংসভাবে হত্যা করার অপরাধে মিস রমলা তোমাকে গ্রেপ্তার করা হলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.